সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের আলোচনার বিষয় নির্বাচন নিয়ে সংশয়। নির্বাচন নিয়ে কি কোনো সংশয় আছে? সরকারের পক্ষ থেকে যথাসময়ে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেই দৃঢ় প্রত্যয় ঘোষণা করা হয়েছে। তারপরে কিছু কিছু রাজনৈতিক দল বলেছে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে না বা হতে পারে না বা নির্বাচন হওয়ার মতো অবস্থা নেই। এসব বিষয়ে আলোচনা হবে সার্বিক পরিস্থিতি নিয়েও। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন AKM পাটোয়ারি, মিডিয়া ব্যক্তিত্ব, সমাজ এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। সমাজ দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ববি হাজ্জাজ, তিনি NDM-এর চেয়ারম্যান। আপনি রাজনৈতিক দলের সভাপতি বা চেয়ারম্যান, আপনাকে দিয়ে শুরু করি। যেহেতু নির্বাচনের স্টেক জনগণের সাথে সাথে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই নির্বাচন হবে, আর সাধারণ জনগণ ভোট দিবে বলেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে। কোনো রাজনৈতিক দল, যেমন নাহিদ ইসলাম, তিনি বলেছেন ফেব্রুয়ারিতে ভোট নিয়ে সংশয় আছে, মানুষ এগিয়ে বলেছেন। হয়তো তারপরে এসে ওনার মতের পরিবর্তন হতে পারে, কিন্তু সে ধরনের বক্তব্য আমরা শুনিনি। এখন নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের চেষ্টা, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রয়াস, সরকারের প্রয়াস এবং জনগণের অংশগ্রহণ, আইন শৃঙ্খলা। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টা পরিষদের 10 জনের বৈঠকে বলা হয়েছে নির্বাচন যথাসময়ে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কোনো শক্তি এই নির্বাচন ব্যাহত করতে পারবে না। আপনার কাছ থেকে একটু শুনি। জি, নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই। একই সাথে আপনি আমার সহ-আলোচক পাটোয়ারি ভাই সহ চ্যানেলের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, অনেক শক্তি দেশের সার্বিক অবস্থানে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে এবং নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। গত 48 ঘন্টার ভেতরে আমার উপরে একটা আক্রমণের প্রচেষ্টা হয়েছে। আমি ধন্যবাদ জানাই ডিবি এবং গুলশান থানাকে, ডিটেকটিভ ব্রাঞ্চ এবং গুলশান থানাকে, যে তারা সেটা ফয়েল করতে সক্ষম হয়েছে এবং সেখানে যাচাই বাছাই করে ইতিমধ্যে বের হয়েছে যে ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকার কমান্ডে অনেক নেতারা আছেন যারা এটার সাথে জড়িত ছিলেন। সো আমাকে একটা হত্যা চেষ্টা ছিল আর কি, এবং আমি ধরে নিচ্ছি যে এরকম অনেকের বিরুদ্ধে এই ধরনের চেষ্টা তারা চালাবে। আমরা ইতিমধ্যে দেখেছি বারংবার এই নিষিদ্ধ অর্গানাইজেশন ছাত্রলীগ মিছিল নামাচ্ছে। সো এই যে অরাজকতা তৈরি করা, অস্থিতিশীলতা তৈরি করার যে প্রচেষ্টা আছে, এটা অনেক জায়গা থেকে আছে। এগুলো রুখে দেবার জন্য কিন্তু আমাদের নির্বাচনটা দরকার। অনেকে অনেকভাবে আওয়াজ তুলতে চেষ্টা করছে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক জায়গা মতো আসেনি, তার জন্য নির্বাচন এখন হতে পারবে না। কেউ বলছে এখনো যারা অন্যায় করেছে, জুলাইয়ের অন্যায়কারী যারা দোষর, ফ্যাসিবাদের দোষর যারা, তাদের বিচার হতে হবে, তার আগে নির্বাচন হতে পারবে না। এই কথাগুলো এখন আসলে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ এখন দেশকে এগিয়ে নিতে হলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নির্বাচন দরকার। সেই জায়গা থেকে আমি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরকে ধন্যবাদ জানাই নির্বাচনের ডাকটা শক্তভাবে দেওয়ার জন্য। একই সাথে আমি জাস্ট একটু আপনার এয়ারওয়েভ টাইমটা একটু নিব, বাট বাংলাদেশ জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোট, বাংলাদেশ লেবার পার্টি, জাকপা সহ যতগুলো দল অফিশিয়ালি প্রতিবাদ জানিয়েছেন আমার উপরে এই আক্রমণের জন্য, এই হামলার জন্য, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনার শোর মাধ্যমে। এবং একই সাথে আমি তাদের সবাইকে যেমন বলেছি, আপনার শোর মাধ্যমে আমি বলছি যে এই যে ফ্যাসিবাদের দোসররা আমাদের বিরুদ্ধে যেসব আক্রমণ বা যেসব কিছু করতে চেষ্টা করছে, এটার জন্য কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই জায়গা থেকে ঐক্যবদ্ধভাবেই আমাদের নির্বাচনে যাওয়াটা গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করব। বাংলাদেশ জামাত ইসলাম হয়তো আলাদা দাঁড়াবে, আমি হয়তো আলাদা দাঁড়াবো, হয়তো গণ অধিকার পরিষদ আলাদা দাঁড়াবে, আমি আলাদা দাঁড়াবো, NDM আলাদা দাঁড়াবে। কিন্তু যেই জায়গাটাতে আমরা একত্রিত ছিলাম যে এই দেশের গণতন্ত্র খর্ব করতে দিব না, এখানে জনগণের অধিকার হরণ হতে দেব না, সেই জায়গাটাতে কিন্তু আমরা সবাই এখনো এক জায়গায় আছি। সো ওই জায়গা থেকে আমি আপনাকে পরিষ্কার বলতে পারি যে যতই আমরা যেই আলোচনা করি, যেটা দাবি আনি, রাজনৈতিক দলগুলো, পুরাতন রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, মানে NDM ধরেন, আমার দল ধরেন, নূররাও ধরেন, আপনার বাংলাদেশ জামাত ইসলাম ধরেন, এরা কেউ নির্বাচনের বিরুদ্ধে, আমি এটলিস্ট বিশ্বাস করি যে নির্বাচনের বিরুদ্ধে কখনো স্ট্যান্ড নিবে না। যতক্ষণ পর্যন্ত নির্বাচনের কাছাকাছি আমরা যাচ্ছি, আমরা সবাই নিজেদের চাওয়াটা অবভিয়াসলি আমরা ব্যক্ত করব। বাংলাদেশ জামাত ইসলাম পুরো PR পদ্ধতিতে চায়, তারা ব্যক্ত করবে না? নিশ্চয়ই করবে। কিন্তু এখন পর্যন্ত দেখেন, গত পরশুদিন
বাংলাদেশ জামাত ইসলামের উচ্চ পর্যায়ের নেতা গোলাম পরওয়ার সাহেব অফিশিয়াল মানে বক্তব্যে উনি বলেছেন যে আমরা পিআর চাই, কিন্তু এই আলোচনার জন্য নির্বাচন ঠেকবে না। এটা কিন্তু প্রথমবার এই ধরনের কথা উনি বলেছেন। বাট এই যে এই কথাগুলো যতই আমরা নির্বাচনের কাছাকাছি যাব ততই দেখবেন যে এই পুরাতন দলগুলো যারা আসলেই মাঠের রাজনীতি করেছে, আন্দোলনের রাজনীতি করেছে এবং নির্বাচনের রাজনীতি করেছে, তারা কেউ নির্বাচন থেকে দূরে যাবে না। আর নতুন দল এনসিপি তারা কি করবে এটা বলতে পারছি না, কারণ তাদের আসলে ট্র্যাক রেকর্ড নেই। আমি আশাবাদী যে তারাও নির্বাচনমুখী হবে, কিন্তু তারা কি করবে এটা বলতে পারছি না। সো এখন নির্বাচনে সবচেয়ে বেশি আশাবাদী কারণ তাহলে যতগুলো ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার আছে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক দলগুলো সবাই আসলে নির্বাচনে যেতেছে, এটা আমি আমার তরফ থেকে আপনাকে বলছি। আপনার অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা এর থেকে আর পরিষ্কার করা সম্ভব না, উনি যেভাবে বলেছেন যে নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না, নির্বাচন হবে। আপনি আর্ম ফোর্সেস যদি বলেন, তারা প্রথম থেকে নির্বাচন চেয়ে এসেছে। আমাদের ব্যবসায়ী সমাজ মানে অর্থনীতি যাদের কাঁধের উপরে দাঁড়ানো, তারা সবাই শীঘ্রই সুস্থ একটা সঠিক নির্বাচন চাচ্ছে। আমাদের আন্তর্জাতিক বন্ধুরা যারা আছেন তারাও শীঘ্রই একটা নির্বাচন চাচ্ছেন। তাহলে সব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যদি একটা শীঘ্রই নির্বাচন চায়, জাস্ট বিকজ কিছু আওয়ামী লীগের দোসররা রাস্তায় অরাজকতা তৈরি করতে চেষ্টা করছে তার জন্য নির্বাচন আটকে যাবে, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। ধন্যবাদ আপনাকে AK-M পাটোয়ারি। ববি হাজ্জাজ অনেকগুলো যুক্তি এবং বক্তব্য দিলেন যে নির্বাচন হবে, গুটি কয়েক মানুষের চেষ্টায় বা অপচেষ্টায় নির্বাচন ব্যাহত হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সার্বিক নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক, ধন্যবাদ দর্শক শ্রোতা। এখানে যে এখন যে বলা হচ্ছে যে আমরা ইলেকশনের ব্যাপারে সংশয় আছে কিনা, কিন্তু শুধু ইলেকশন তো আমাদের একমাত্র লক্ষ্য না, কারণ এটা ক্রেডিবল, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক হইতে হবে, কিন্তু সেটার ব্যাপারে আমাদের স্পষ্ট সংশয় আছে কিনা। সেখানে তো 16 আনায় সংশয় আছে, কারণ আমরা ভোটের বাক্স রক্ষা করবে কে? যদি আজকে ববি হাজ্জাদের নিরাপত্তা গুলশানে থেকে না দিতে পারে সরকার, তাহলে এই যে 65,000 গ্রামে সেখানে তারা ভোটের বাক্সগুলো কীভাবে নিরাপত্তা দেবে? সংশয় হওয়ার তো যথেষ্ট কারণ আছে। কারণ আমরা এখানে ট্রাফিক সিগন্যাল দেখছি যে রাষ্ট্র এতগুলো সব কিছু ইয়ে দিয়ে একটা ঢাকা রাজধানীর মতো জায়গায় ট্রাফিক সিগন্যালটা ঠিক করতে পারছে না। তাহলে 65,000 যে গ্রামে যাবে এই ভোটের বাক্সগুলি কে পাহারা দেবে? 3 জন ইলেকশন কমিশনার তো গুরুত্বপূর্ণ লোক বসলে তারা তো ভোটের বাক্সে পাহারা দেবে না। ভোটের এখানে যারা ভোটের সাথে আগে ছিল, রাতের ভোট দিনে করছে যারা, সবগুলি অফিসার আছে, কাউকে সাসপেন্ড করা হয় না, চাকরিচ্যুত করা হয়। এগুলো উচিত ছিল যদি ক্রেডিবল ইলেকশন এবং ডিউ টাইমে ইলেকশন করার যদি থাকতো, তার সরকারের প্রথম পদক্ষেপ নেওয়া উচিত ছিল ওই সব লোকগুলিরে যে এগুলো পত্রপাঠ বিদায় করে দেওয়া। তো পত্রপাঠ তো বিদায় করে না, ইলেকশন করবে এরাই তো করবে যারা তাদের একটা লোকও পাওয়া গেল না যে প্রতিবছর পদত্যাগ করছে। পাকিস্তানে আমরা একটা কমিশনার যাইয়া বলছে ওইখানে পরিবেশ ছিল না, আমাকে অ্যারেস্ট করো, কারণ আমি জনগণের ট্যাক্সের টাকা, আমার গাড়ি চলতেছে, আমার বাড়ি চলতেছে, আমার বেতন চলতেছে, আমি জনগণের অধিকার রক্ষা করতে পারলাম না, সুতরাং আমাকে অ্যারেস্ট করো। 3 জন কমিশনার যে থানাতে যায় বলছে এই কথা। তো আমাদের যে এতগুলি লোকের মধ্যে কি 2-1টাকে বিবেকবান লোক ছিল না যে না আমি এটার প্রতিবছর পদত্যাগ করলাম? যারা এই কাজটা করে নাই, যারা রাতের পক্ষে দিনে বলছে এবং ভোটটা সঠিক হয়েছে বলে যারা সার্টিফিকেট দিচ্ছে, যারা যে ইলেকশন কমিশনারকে ইলেকশনটা বৈধতা আছে এবং বিভিন্ন অর্গানাইজেশন দিচ্ছে না, এইখানে ইলেকশন কমিশন একটা ধন্যবাদ দেওয়া হয়, ওই সবগুলো ইলেকশন বাতিল করে দিয়েছে। ইলেকশন কমিশন নিজেরা এখন উনি 2-3 জন লোক ভালো লোক আছে তারা, এবং তারা চেষ্টা করতেছে এই ইলেকশন চিফ ইলেকশন কমিশনার আমরা উনি কানাডা গেছেন, আমি একটা প্রস্তাব দিয়েছিলাম ওনাকে যে আমরা রেমিডেন্স যোদ্ধা বলতেছি অথচ তারা ভোট দিতে পারছে না, তো আমরা কি এটা করতে পারি না? উনি এখন ওখানে গেছে যে ওখানে এমবিসির লোকজনকে একজনকে ইলেকশন কমিশনের প্রতিনিধি হিসাবে ওখানে ভোটের বাক্স রাখা হবে, এবং উনি এখন কানাডায় আছে। যাওয়ার আগের দিন উনি আমাকে ফোন দিয়েছে যে এইগুলি বলছে। তারপরে ওনারা ওখানে যাইয়া ওদেরকে নিয়ে ইয়েতে আপনার নামাজে সবগুলি হাজির করা হয়েছে, হাজির করে কৌশলে আপনি গেলে তো যাবে না তারা। উনি অত্যন্ত ভালো লোক, কিন্তু কতগুলি তার সব চেষ্টা থাকার পরে ইলেকশনের প্রতি সংশয় থাকছে, কারণ ইলেকশনের সাথে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে সেখানে, শুধু এসসিপি ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন যদি হবে না। উনি মসজিদে যাইয়া বলছেন যে আপনারা ইয়ে করেন, আপনারা মসজিদে আসেন তো আপনারা বলেন যে আপনাদের কোনো আপনারা কি ইলেকশনে দাঁড়াবেন? কেউ বলে না দাঁড়াবো না, তাহলে হাত উঠে বলেন যে আপনারা কোনো ইলেকশনে কারচুপি করবেন না। আর প্রতিটা রুমের মধ্যে হুদা সাহেবের যে কাণ্ডটা ঘটলো সেটার সব অফিসারদের ডিস্ট্রিবিউশন করছে উনি, যে তোমরা প্রতিদিন একবেলা এটা দেখবা, কারণ তোমরা এরকম ভাগ্য ভর্তি করছো। তার চেষ্টার কোনো ইয়ে না, কিন্তু অনেকগুলি মেশিনারিজ চ্যানেলে যেমন অনেকগুলি একটা ইয়ে করে, সমষ্টিগত এটা ইয়ে করে পারফরমেন্স। একজন ছেলে সাগর সাহেব পালে অন্য একটা ছেলে এটা কিন্তু সাকসেস করতে পারবে না। তাহলে সেখানে যে জায়গাটা আসল জায়গায় যে হাত দেওয়ার দরকার ছিল সরকার দেখেন তার ফার্স্ট প্রায়োরিটিটা কি, মেইন সাবজেক্টে না অপশনাল সাবজেক্ট চলে গেছে। কোনটা? তার অপশন তার প্রথমে ম্যান্ডেট হলো ইলেকশন করা,
ইলেকশনের কথা ইলেকশন করবে না তা তো বলেন না, বলার কথা না, কিন্তু বুঝাই তো যায়। আপনি যখন জার্নি করতে গেলে আমরা টিকিট করতে হবে, একজনকে খাওয়াইতে গেলে আমরা বাজার করতে হবে, বাজার করে আপনি দাওয়াত দিচ্ছেন, তাতে কি বোঝা যাচ্ছে যে আমরা তো এখানে ইয়ে তো ক্লিয়ার না, আপনার ইয়েটা ক্লিয়ার না, তাহলে আপনি খাওয়াবেন বাজার করতেছেন না, আপনি জার্নি করবেন টিকিট করছেন না, আপনি বলছেন আমি জার্নি করবো, তো জার্নি করতে আমরা টিকিট করতে হবে, তাহলে এখানে সময় মতো টিকিট করবে না, টিকিট করবে কি করে? তারা তো ইলেকশন কমিশনে একটা হাত দেয় না। সময় কি চলে গেছে? সময় 1 বছর অনেক সময়, যারা 1 বছর না পারে সারা 3 মাস 4 মাসে কি পারবে? সময় তো দেওয়া হচ্ছে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির মধ্যে যে লোকদের কোনো পারফরমেন্স করতে পারে, যে লোকেরা 1 বছরের মধ্যে একটা ট্রাফিক সিগন্যাল ঠিক করতে পারলো না, তার উপরে আমি কি করে ভরসা করবো যে সে আমার ট্রাফিক সিগন্যালের কথা বলেছিল কোথাও কোথাও, এখন কিন্তু লাল সবুজ বাতি লেগেছে রাস্তায়, আমরা দেখছি প্রত্যেকটা জায়গায়। এই আজকে আমরা এখানে আসতে কয় ঘন্টা লাগছে আমাদের, তো এই যে বাস্তবতা আমরা কি দেখতেছি। তারপরে এখন যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে, এখন অস্ত্র উদ্ধার করতে সক্ষমতা দেখাইতে পারে না, এসএসএফের টাকা অস্ত্র গেছে। তারপরে এই গুন্ডা ফান্ডারা যাবে, যারা এই গভর্নমেন্টকে ইলেকশন করতে না পারুক, যারা এখান থেকে পতিত গভর্নমেন্ট যারা, তারাও তো এর মধ্যে যোগ হবে। এখন জাতীয় পার্টির করছে, জাতীয় পার্টির মধ্যে যোগ হবে। জাতীয় পার্টি ইস্যুতে আপনার কাছে আসবো এর পরে। ববি হাজ্জাজ, জাতীয় পার্টি নিয়ে একটু শুনি, যেহেতু জাতীয় পার্টির কথা বললেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়েছেন, এরপরে আবার জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হলো, জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি করা হয়েছে। জাতীয় পার্টির পক্ষ থেকে আবার সন্ত্রাস বিরোধী আইনে ওই নুরুল হক নূরের গণ অধিকার পরিষদকে বাতিলের দাবি করেছে। এই দাবি প্রতিদাবি নিয়েই আছি, আপনার কাছ থেকে একটু শুনি সমাধানের রাস্তা কি? জাতীয় পার্টি নিয়ে বলবার আগে আমি 2 মিনিট ভাই যে কথাগুলো বলছিলেন একটু জাস্ট আমি অ্যাড করি। ভাই অনেকগুলো কথা সঠিক বলেছেন যে আইন শৃঙ্খলা এখন যে অবস্থা, মানে ওনার একটা কথার সাথে আমি দ্বিমত পোষণ করি যে এখন নির্বাচন হওয়া সম্ভব নেই, এসব কারণ এটার সাথে দ্বিমত পোষণ করি। তবে উনি প্রবলেমগুলো সঠিকভাবে আখ্যায়িত করেছেন। যেমন মনে করেন 2023 সালের অক্টোবর 28 তারিখের পর 3-4 দিনের ভেতরে ওই যে 23-24 নির্বাচনটা যেন সঠিক আমরা চাইতে না পারি, আমাদের দমন নিপীড়নের জন্য 3-4 দিনের ভেতরে বিরোধী পক্ষের আমাদের নেতাকর্মীদের 20-25 হাজার অ্যারেস্ট করা হয় 3-4 দিনের ভেতরে। এতটা অ্যাক্টিভ ছিল তখন হাসিনার পুলিশ বাহিনী। আজকে আসলে গুলশানে থেকে আমার উপরে আক্রমণ একদম লাস্ট মিনিটে আমরা ফয়েল করতে সক্ষম হই। আল্লাহর রহমতে আক্রমণ হয়নি, বাট দেন নূরের উপরে হয়েছে, আরও এরকম 2-1 উপরে হতে পারে। তো এই জায়গাগুলো আসলে আমাদের বিচক্ষণতার অনেক প্রয়োজন আছে। এই জায়গায় সরকারের অনেকগুলো ফেইলিয়ার আছে, কিন্তু প্রবলেমটা হলো যে এই সরকারের ফেইলিয়ারগুলো রাতারাতি সাকসেস হবে না, এবং তার জন্য আসলে সরকারে বদল আসতে হবে। আর সরকারে বদল আসার জন্য নির্বাচন ছাড়া অন্য কোনো সিস্টেম নাই। কিন্তু নির্বাচন দেওয়ার আগে বেশ কিছু করণীয় আছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাত আরো শক্ত করা, এটা করণীয়। আপনার আর্মড ফোর্সেসদেরকে বড়ভাবে দায়িত্ব দেওয়া করণীয়। এবং এই করণীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় করণীয় হলো নির্বাচন কমিশনের সঠিক ক্ষমতায়ন। আমরা দেখেছি ভারতের প্রথম নির্বাচন কমিশন, যেটা সুকুমার সেন, যিনি প্রথম নির্বাচন কমিশন ছিলেন 1950 সালে, যে দায়িত্ব নিয়ে যখন প্রথম নির্বাচনটা করেন, ভারতের মতো একটা বিশাল একটা দেশ, মানে যেখানে মনে করেন সব, আমি 1950 সালে 100 বছর আগে চলে যান, ট্রান্সপোর্টও সব জায়গায় ছিল না, সব জায়গায় ব্যালট বক্স যাওয়া, সব জায়গায় ভোটার তালিকা করা, এগুলো মানে অলমোস্ট ইম্পসিবল টাস্ক তারা করেছেন। আমাদের এত খারাপ অবস্থা না ভাই, আমরা করতে পারি। তারপর 90s-এ আপনার টিএন সেশন, সে এখন লেজেন্ডারি, যে সে মানে ওই যে ভোট মানে ব্যালট সেন্টার বা ভোট সেন্টার দখল হওয়ার জন্য পুরো এলাকার নির্বাচন বাতিল করে দিয়েছেন, পরের দিন করেছেন, এই জিনিসগুলো করেছেন। তো এই ধরনের শক্তিশালী নির্বাচন কমিশন আমাদের দরকার, এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই নির্বাচন কমিশনটা এখন এমন কোনোই প্রমাণ দেয় নাই যে তারা শক্তিশালী হতে পারবে না। সো তারা হতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদেরকে যদি সঠিকভাবে ওই কনফিডেন্সগুলো দেওয়া হয়, আইন শৃঙ্খলা বাহিনী, আর্মড ফোর্সেস, তাদেরকে যদি সঠিকভাবে এম্পাওয়ার করা হয়, তাহলে আমি বিশ্বাস করি এই জায়গাগুলো আসতে পারে। এবং একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস আছে যে ফ্যাসিবাদের দোসর যারা, মানে এই যে যেমন মনে করেন এই যে ছাত্রলীগের ওই যে নিষিদ্ধ অর্গানাইজেশন ছাত্রলীগের পলাতক নেতারা যারা আমার বিরুদ্ধে এই গত 2 দিন আগে যে আক্রমণ করার জন্য এই পুরো একটা কনস্পিরেসি তৈরি করলো, তাদেরকে কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, ডিটেকটিভ ব্রাঞ্চ বা যারাই বলেন, তারা যদি চায় তারা এদেরকে আইনের আওতায় আনতে পারেন, এটা বিশ্বাসযোগ্য না। সো সরকারের পক্ষ থেকে সঠিকভাবে একটা প্রেশার দিতে হবে। প্রত্যেক দিন ছাত্রলীগের মিছিল বেরোচ্ছে, এই ছাত্রলীগের মিছিলগুলো কিন্তু ভিডিও হচ্ছে, এই ভিডিওগুলোতে সামনে এদের নেতাদের চেহারা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। প্রত্যেকটা নেতার উপরে ক্রাইম ব্রাঞ্চ বা কারো না কারো ফাইল আছে। সো তাদের আত্মীয় স্বজন কারা, কোত্থেকে তাদেরকে খুঁজে পাওয়া যেতে পারে, কি পারে, এটা কিন্তু বাংলাদেশের পুলিশ জানে।
সো সরকারের পক্ষ থেকে সঠিক একটা প্রেশার দিলে এই প্রবলেমগুলো আমরা সঠিকভাবে কিন্তু সম্মুখীন হতে পারি, মানে এটা সমাধান করতে পারি। কিন্তু সেই জায়গায় আমরা যাচ্ছি না, সেই জায়গায় ভাইয়ের সাথে একমত যে সমাধানে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটার জন্য নির্বাচন আটকাবে না, রাদার নির্বাচনের আগে তারা মানে তড়িঘড়ি করে এই কাজগুলো করা গুরুত্বপূর্ণ মনে করি। এখন আপনি জাপান নিয়ে কথা তুলেছেন, জাপাতে আসি। জাপার বেসিক যে পয়েন্টটা, জাতীয় পার্টির ম্যাক্সিমাম সামনের সারির নেতারা, মানে তাদের কারেন্ট চেয়ারম্যান, তাদের কারেন্ট মহাসচিব, এর আগের মহাসচিব, এরা 10 বছরের ঊর্ধ্বে ফ্যাসিবাদের সহযোগী ছিল, হাসিনাকে অতপ্রুতভাবে সহযোগিতা করেছে। 14 নির্বাচনে, যেই নির্বাচনে আসলে হাসিনার বিরুদ্ধে স্ট্যান্ড নেবার জন্য আমাকে গুম করা হয়েছিল, তারপর জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই নির্বাচনে যদি জাতীয় পার্টির যেই 20-30টা নেতা গেছে তারা যদি না যেতেন, হাসিনা এই নির্বাচন বের করে নিতে পারতো না। এবং ওই নির্বাচনে এই 30 জন নেতা ভোট চুরি থেকে শুরু করে অনেক কিছুর সাথে জড়িত ছিল। আচ্ছা ঠিক আছে, 2018 সালে হয় নাই? 2018 সালে তো আরপিও ভঙ্গ করে নির্বাচন পর্যন্ত করেছেন শেখ হাসিনার ছবি দিয়ে, লাঙ্গল মার্কায় শেখ হাসিনার ছবি দিয়ে, এবং ওখানে ভোট চুরি করেছেন। ভোট চুরির জন্য, ভোট চুরি কিন্তু আমাদের দেশের সিআরপিসি বলেন আর আরপিও বলেন, আইনগতভাবে বিশাল দণ্ডনীয় অপরাধ। সো এই যে জাতীয় পার্টির যতগুলো এমপি ছিল, তার মধ্যে আজকের মহাসচিব, গত মহাসচিব, চেয়ারম্যান, এরা সবাই পরে, কিন্তু এরা সবাই কিন্তু আইনের আওতায় চলে আসে জাস্ট এই ভোট চুরির মামলায়, ভোট ম্যানিপুলেশন। 18 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। না, ভোট চুরির কথা হচ্ছে, অংশগ্রহণের কথা হচ্ছে না কিন্তু ভাই। আইনগত অংশগ্রহণে কোনো বাধা নাই, সিআরপিসি আরপিও কোথাও অংশগ্রহণের জন্য আপনি কাউকে আপনার আইনের আওতায় আনতে পারেন না, অংশগ্রহণ তার অধিকার। কিন্তু ভোট ম্যানিপুলেশন, এটা সিআরপিসিতে এবং ভোট চুরি যদি হয়, ভোট চুরি হয়েছে এটা সবাই বলছে, কিন্তু এটা তো প্রমাণ করতে হবে আদালতে। সেটা প্রমাণ করা এত মুশকিল ছিল না, আজকেও এত মুশকিল না। তাহলে কি সরকার সেদিকে যাবে? সরকার এই দিকে যদি একটু আগায়, জাতীয় পার্টির যে মেইন যে ফ্যাসিবাদের দোষর যারা, যে 30 জন 40 জন বা 50 জন নেতা, জাতীয় পার্টির কর্মী আছে কয়জন ভাই এই নেতাগুলো দিয়ে, এবং হাসিনার আন্ডারে কামাই করেছে, তার জন্য পয়সা দিয়ে কিছু লোকজন নিয়ে আসতে পারে। তো এই যে জাতীয় পার্টির 30, 40, 50 যতজন নেতা আছে যারা হাসিনাকে অতপ্রুতভাবে সহযোগিতা করেছে, তাদেরকে আপনি আইনের আওতায় নিয়ে আসেন, জাতীয় পার্টি নিয়ে আর কারো কোনো কমপ্লেইন থাকবে না। কিন্তু 1 বছর হয়ে গেছে, আনেনি। এই 1 বছর ধরে আমরা দেখেছি যে যারা হাসিনাকে অতপ্রুতভাবে সহযোগিতা করেছে, তারা টক শোতে যেয়ে বসছে, তারা বড় বড় বক্তৃতা দিচ্ছে, তারা এইটা ওইটা চাচ্ছে। এরকম একটা জায়গায় এরকম চলতে থাকলে কোনো না কোনো জায়গায় যে অরাজকতা তৈরি হবে না, এটা বিশ্বাস করো। আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলোই ঠিক, নাকি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে আপনাদের যেসব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে তারা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে, সেজন্য? না, জাতীয় পার্টি আমি চাই অংশগ্রহণ করুক, আমি জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই না। এবং গণ অধিকার পরিষদ যেভাবে আক্রমণাত্মক একটা স্টান্সে গেছে, আমি সেটার নিন্দা জানাই। কিন্তু তাই বলে আবার নূরের উপরে যে আক্রমণ হয়েছে, এইটা মেনে নেওয়া যাবে? নূরের উপর আক্রমণ তো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়নি, না, সেটা আইনশৃঙ্খলা বাহিনী, বাট সেটার বিচার হয়েছে এখনো। আইনশৃঙ্খলা বাহিনীর যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অ্যাকাউন্টেবল করা হয়েছে? কেউ চাকরিচ্যুত হয়েছে? কেউ আইনের আওতায় এসেছে? না। বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছে। তদন্ত কমিশনের এত তো দরকার নাই ভাই, ভিডিও এভিডেন্স তো আছে। আপনি মিনিমাম তো সাসপেন্ড করেন তদন্ত হওয়া পর্যন্ত। এটা বিশ্বের সব জায়গায় কি হয় ভাই? মিনিমাম তো, যে আচ্ছা ঠিক আছে, মানে আমি এখন লাইভ ক্যামেরাতে আপনাকে পিটালাম, কথার কথা ভাই, ব্যথা পাবো কিন্তু। না তো আস্তাগফিরুল্লাহ ভাই, আমি আপনাকে উদাহরণস্বরূপ বলছি, প্রমাণ থেকে যে এইটা তো মানে আমি যে এই অন্যায়টা করেছি এটা তো প্রমাণিত। তাহলে আমাকে মিনিমাম তো সাসপেন্ড করবে, তারপর পিছে যাচাই বাছাই হবে যে আমি কেন করলাম, কি করলাম, যেটার পর যে ভিত্তিতে মামলা হবে। কিন্তু মিনিমাম তো আমার সাসপেনশন হবে। সাসপেনশন কয়টা হয়েছে? তাহলে সরকার এই রাস্তায় হাঁটছে না কেন? না, এই জিনিসগুলো সরকারকে করা দরকার। যেখানে আমি বললাম যে আমি ভাইয়ের সাথে একমত যে সরকার এই জিনিসগুলোকে দরকার, কিন্তু জাতীয় পার্টিতে আসে, জাতীয় পার্টি না কোনো পার্টি নিষিদ্ধ আমি দেখতে চাই না। আমি পার্টিগুলো নির্বাচনে আসবে, তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্র্যাকটিস করবে, কিন্তু যারা ফ্যাসিবাদের দোষর ছিল ভাই তাদেরকে তো বিচার আনতে হবে। আপনি মানে কি বলে, জাতীয় পার্টি নির্বাচনে আসবে, কিন্তু জিএম কাদের বা যারা আছেন এখন মানে নেতৃত্বে, তারা যারা এত বছর ধরে ফ্যাসিবাদের সহযোগিতা করেছেন, দেশের বিরুদ্ধে কাজ করেছেন, মানে জাতীয় পার্টি আমরা একটা পার্টি ভাই, যেই চেয়ারম্যান পার্শ্ববর্তী দেশ থেকে ঘুরে এসে বাংলাদেশের জনগণকে নির্বাচনের আগে বলে যে পার্শ্ববর্তী দেশের সাথে কি কথা হয়েছে এটা কাউকে বলা যাবে না তাদের পারমিশন ছাড়া। জি, আসবো আপনার কাছে। একেএম পাটোয়ারী, আপনার কাছে কি মনে হয় রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা নিষিদ্ধ না করা, নির্বাচনে অংশগ্রহণ করা না করা আদালতের উপরেই তো নির্ভর করে, যে একজন মানুষ কখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেটা আদালত নির্ধারণ করে দেবে, আর আইনে তো বলাই আছে। আগামী নির্বাচনে
জাতীয় পার্টি কি কোনো অন্য রাজনৈতিক দলগুলোর জন্য থ্রেট? আমি জাতীয় পার্টির সম্বন্ধে একটু কথা বলি। জাতীয় পার্টির সম্বন্ধে অর্থাৎ এরশাদ সম্বন্ধে ইভেন কাদের সাহেব অতটুকু জানে না যতটুকু আমি জানি, কারণ আমি তার লেফটেন্যান্ট কর্নেল থেকে জানি। জাতীয় পার্টি বাংলাদেশের যারা স্বাধীনতার সপক্ষে ছিল তাদেরকে পাকিস্তানিরা বিচার করার জন্য কোর্ট মার্শাল করলেন, ওটা চেয়ারম্যান করলেন এরশাদ সাহেবকে, আর মেজর মান্নানকে করলেন মেম্বার। কী হলো, যারা স্বাধীনতার সপক্ষে যারা আছে তাদের শর্ট আউট করার জন্য, আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য যে বাঙালিরা দিয়ে বাঙালি বিচার করছে, পাঞ্জাবি করে নাই, পাঠান করে নাই, তার এটা গ্রহণযোগ্যতার জন্য এই এরশাদ সাহেবকে চেয়ারম্যান করা হয়েছে। সেখান থেকে অনেক অফিসারকে শর্ট আউট করে বাইর করে দিচ্ছে। মান্নান ছিল 200 কমিটির সদস্য, যারা আছে যারা পুরানো চাকরি করে তারা জানে, আমি মিডিয়ায় বলছি এটা দায়িত্ব নিয়ে। তারপরে ওখানে আসার পরে যখন ওনার মা অসুস্থ, এরশাদ সাহেব দেশে আসলো লেফটেন্যান্ট কর্নেল হিসাবে, তখন ওনার কোর্সমেটেরা বললো যে এখন তুমি স্বাধীনতার সময় ওখান থেকে পাকিস্তান আসতে পারো নাই, তুমি এখান থেকে এখন পাকিস্তান ইয়েতে চলে যাও, ইন্ডিয়া চলে যাও। সে বলছে যে বাচ্চার পেশাবে আমি স্লিপ খাবো না। ওনার মাকে দেখা গেলেন এবং ওখান থেকে উনি ডাইরেক্ট যে আবার পাকিস্তানে যায়, পাকিস্তানকে সার্ভ করলেন। যখন সময় এটা পাকিস্তানের 70 সালের আগে, যুদ্ধ যখন চলে তখন 71। তারপরে উনি ওখানে যাওয়ার পরে যখন পাকিস্তানের রিপ্যাট্রিয়েট করলো, তখন আর্মি হেডকোয়ার্টারতে একটা কমিটি করে দেওয়া হলো যে কে স্বেচ্ছা আসে নাই, পাকিস্তানের প্রতি আনুগত্যের কারণে আসে নাই, আর কেউ বাধ্য হয়েছে আসতে পারে নাই। এটা জাতিটা জানার দরকার। আমি ওই জন্য আমি মূলে যাচ্ছি এই কারণে। তো তারপরে এখানে আসার পরে একটা কমিটি করে দিল। কমিটির মধ্যে দেখা গেলো যে অনেকের অ্যারেস্ট হচ্ছে, আসতে পারে নাই, স্বাধীনতার অংশগ্রহণ করতে পারে নাই। কিছু লোক আছে পাইলট বিমান নিয়ে চলে গেছে, জিয়াউর রহমান চলে গেছে, আরও এরকম অনেক গেছে, কিন্তু এরা যায় নাই। এদের মধ্যে কিছু লোকের নজরবন্দি করে রাখা হয়েছিল। আর এরশাদ তো ওদেরকে সার্ভ করছে, অনেকগুলি বাঙালি অফিসারকে আউট করছে তার রিপোর্টের ভিত্তিতে। তারপরে সেখানে তখন করলো কি, এখানে আসার পরে যখন বললো যে সেটা সদরে রিপোর্ট করতে হবে ঢাকায় যারা রিপেট্রিয়েট হয়ে আসছে, যারা আসলো না কেন স্বাধীনতা সংগ্রামের সময়, তারা কেন হইলো না, কেন মুক্তিযুদ্ধ গেল, মুক্তিযুদ্ধের বয়স থাকাকালীন আপনি মুক্তিযুদ্ধ গেলেন না কেন, না বলা হইলে একটা কথা। তাহলে আপনি এই দেশের প্রতি এখন আপনি বিশ্বাস হয়ে যাচ্ছেন, আপনি মুক্তিযুদ্ধ চেতনার কথা বলতেছেন, তো আপনি মুক্তিযুদ্ধে গেলেন না কেন? তখন এখানে একটা কমিটি গেছিল, জানার মঈন মানে যিনি 1100 ইয়ে ছিল সে না, সিলেটের মঈন, ওনাকে হেডেড বাই মঈনকে দিয়ে একটা কমিটি করে দিয়ে 3 সদস্য বিশিষ্ট, এটা শর্ট আউট করার জন্য কে স্বেচ্ছা আসে নাই আর কে আসতে পারে নাই প্রতিবন্ধকতার কারণে। তখন ইরশাদের নামটা বললো যে এ তো এরকম করছে, এর আউট করার জন্য সেনা সদর থেকে রিপোর্ট দেওয়া হলো। রিপোর্ট দেওয়ার পরে উনি ওই বোলামিয়া ছিলেন ওনার মামা এরশাদ সাহেবের, উনি বোলামিয়ার কাছে বোলামিয়া বঙ্গবন্ধুর সাথে অত্যন্ত ভালো সম্পর্ক। উনি ওনাকে ফোন করলেন যে আমার বাইকনারে অন্তত থাকতে দাও, দরকার হলে তোমরা কম গুরুত্বপূর্ণ পোস্টিং দাও। তখন ওনাকে এজি হিসেবে পোস্টিং দিয়ে ভারতে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়, এবং সেখানে তার 3টা প্রমোশন হয়। এটা আওয়ামী লীগে করছে, এটা সে ফুল কর্নেল হলো, তারপরে ব্রিগেডিয়ার হলো। ব্রিগেডিয়ার পরে এখান থেকে আসার পরে রিপ্যাট্রিয়েট পাকিস্তানে তখন জিয়াউর রহমান যখন কোনো ডিসিশন নিতেন, জিয়াউর রহমান ছিল মঞ্জুর আমার বন্ধু ছিল। আমার এইগুলো অনেকগুলি তথ্য যেটা অনেকে জানবে না, এটা কিন্তু এটা আমি রেকর্ডে রাখার জন্য কোন সময় আমরাও মরে যাই, এটা রেকর্ডের ইতিহাসে থাকা দরকার যে কার কী ভূমিকা ছিল স্বাধীনতার সময়। আমি একজন মুক্তিযোদ্ধা, প্লাস আমার ওইদিকে আমার ওদের সবার সাথে আমার জানার ছিল। তারপরে ও করলো কি, ওখানে আসার পরে তখন বোলামিয়ার রিকোয়েস্টে বঙ্গবন্ধুর সাথে এত ক্ষয়ের কাজ ছিল বোলামিয়া রংপুরের, বলে আমার বাইকনাকে কম গুরুত্বপূর্ণ দাও, তুমি চাকরিতে আউট করো না, সে একটু আর্মিতে থাকতে চায়। তখন তারা পুষ্টি দিয়ে দিল ভারতে, এবং সেখানে তো 2টা প্রমোশন হলো, এজিতে পোস্টিং পেল। তারপরে বাই দিস টাইম এই সময় যখন কোনো এর সাথে জিয়াউর রহমান সাহেব কোনো ডিসিশন দেয়, কারণ জিয়ার চেয়েও মেধাবী হলো মঞ্জুর টাইটেল পাস, ডাবল MA, এবং তার মানে লেখাপড়ার মধ্যে ওই বেসে প্রথম ব্যক্তি উনি। তারপরে মঞ্জুরে তার বলছে তুমি কি বুঝো, এই যিনি তার মেধা থাকলে যা হয় আর কি। জিয়াউর রহমানের ডিসিশনগুলো অনেকগুলি ওয়ার টেকনিকের উপরে সে এটা ওভাররোল করে ফেলার পরে এইদিকে ইরশাদ করলো কি, হুইসপারিং করা শুরু করলো, আর রিপেট্রিয়ের সাথে দল পাকানো শুরু করলো, বললো যে এরকম হচ্ছে। তারপরে এক পর্যায়ে যাইয়া সন্তুলার মাস যখন পার্বত্য চট্টগ্রামে অ্যাটাক করলো, তখন জিয়া একটু চিন্তিত হয়ে গেল। এই সুযোগে দেখলো যে এখান থেকে তার সরাইতে হবে, জিয়া মানে মঞ্জুরকে যদি এখানে না সরায় তাহলে তার আধিপত্য বিস্তার করতে পারবে না, এবং সেই ষড়যন্ত্রটা করতে পারবে না। এই ফাঁকে পাকিস্তান থেকে তাদের লোকে গোপনে এরশাদ মিটিং করা শুরু করলো। করার পরে মঞ্জুরকে এখানে আসা জিয়াকে বললো যে স্যার, এই 2 দিন আগে কিন্তু জিয়ার অনেক ডিসিশন সে মানে নেয়। তখন একা যাই আসে জিয়ারকে বলছে যে দেখেন, এই তো আপনার ক্লাসমেট কোর্সমেট, যদি আপনি প্রেসিডেন্ট হয়ে যান বা আপনি ইয়ে করেন, তাহলে তো সে তো আপনার অর্ডার মানবে না। দেখছেন না অনেকগুলি দেখাই দিল যে এরকম, সে তো এটা মানতেছে না। এটা কে বলছে? এটা এরশাদ হলো এটা ষড়যন্ত্র, যে এইখানে মঞ্জুরকে সেনা সদরকে আউট করতে হবে, মুক্তিযোদ্ধাদেরকে আউট করতে হবে। সে তখন রিপেট্রিয়েট লোকজনের গোপনে মিটিং করা শুরু করলো, আর এই অফিসারের বিরুদ্ধে জিয়ারকে হুইসপারিং করে বিষয় তুললো।
তো জিয়া যখন ইয়ে করলো তখন ওনাকে চিটংয়ে পোস্টিং দেওয়া হলো, তাকে তার কনসার্ন ছাড়া, তার বেসমেন্ট সে জিয়া। তো জিয়া কিন্তু ভুল করে ফেললো এই জায়গাটা। জিয়া যখন বুদ্ধি তার পোস্টিং করে দিল, তো আমি দেখতেছি যে আমার বন্ধু ঘনিষ্ঠ, আমার এলাকার লোক, তো আমি মনে করলাম যে এই তো ভুল হচ্ছে, থাকলে একটা আমাদের জন্য ভালো, সে তো সেনাপ্রধান হবে। তো আমি মঞ্জুরের ওখানে দেখা করলাম, তখন টিন শেড ছিল আর্মি হেডকোয়ার্টার। আমি বললাম যে আপনি এগুলি, আপনার তো বন্ধু, আপনি বললে তো অর্ডার বাতিল করে দেয়। সে বললো যে আমি দ্য লাস্ট ম্যান, আমি বেসের প্রথম ব্যক্তি, আমি এইগুলো করার পরে সে আমার একটা জিজ্ঞাসা করলো না, আমি সেক্টর কমান্ডার, সেও সেক্টর কমান্ডার। সে ব্রিফ কেস নিয়ে চিটংয়ে চলে গেলো। এরশাদ করলো গেলি বাই দিস টাইম কী করলো, তার আপন ভাইগনাকে তার পিএস করলো, মেজর খালেদ, আমি নাম মেনশন করে বলতেছি, দায়িত্ব নিয়ে কথাটা বলতেছি, এগুলো এই জাতির জানার দরকার, আমি আবারও রিপিট করতেছি কথাটা। মেজর খালিদ আপন ভাইগনাকে ওনার পিএস করলো। তারপরে যত রিপেটি আছে সবগুলো চিটং বন্ধ। ব্রিগেডের আজিজ এর ওখানে ব্রিগেড কমান্ডার হিসেবে বুস্টিং করলো বরিশাল বাড়ি, পরে টিসিবির চেয়ারম্যান হয়েছে। মানে আমি তো আমরা এই যে ডিটেলগুলি নাম সহ মেনশন করে ঠিক আছে, আপনি বলুন। বলতেছি। তারপর ওখানে দিলো, দেওয়ার পরে রাত্রে ওরা ওই আগে থেকে এরশাদের প্ল্যান যে তারে এটা মেরে ফেলা হবে, কারণ তাহলে দুইটা তার যে প্রতিপক্ষ আছে এবং তার না হলে সে হইতে পারবে না সেনাপ্রধান, সে তখন সিজিএস। তখন করলো কি, রাত্রে ওর লোকজন দিয়ে পাকিস্তানের রিপেটেড চিটং যখন দিল, তার ইভিনকে তার বাইক না, আপন বাইক না, বোনের ছেলে মেজর খালেদ, নামও বলে দিলাম। তারপরে এটা করলো, করার পরে জিয়াকে মেরে ফেললো সার্কিট হাউসে। ছোট করে বলতে হবে। হ্যাঁ সার্কিট। তখন যখন এটা সুরথাল করতে হবে, তখন ওই সময় ক্যান্টনমেন্ট ম্যাজিস্ট্রেট ছিল মির্জা তাসাকুদ্দৌসের ব্যাগ, উনি তথ্য সচিব ছিল লাস্টে, মারা গেছে কয়েকদিন আগে। তো উনি গেছে সুরথাল করতে, তো সব ঘটনা ঘটে যাওয়ার পরে গেছে যায়, তখন উনি গ্রাউন্ড পড়া মঞ্জুর বলে যে ব্যাপার হচ্ছে যে কী হয়েছে, বলে স্যার তো তো প্রেসিডেন্টকে তো মেরে ফেলছে, ভালো হয়েছে, কী মারছে, উনি খুব চিৎকার করে উঠলো, বলে স্যার ও তো আপনার খারাপ পোস্টিং দিয়েছে, তা তো সোয়াট, তারপরে তার মেরে ফেলতে হবে নাকি। তারপরে সেখানে তারে উঠাই নিয়ে গেল, তার নাইট ড্রেস পরা ছিল, ওইখান থেকে উঠে নিল সুরতাল, দেখলো উনি জানেই না যে ঘুমের মধ্যে। এগুলি করার পরে তারপরে সে বলছে আমাকে পুলিশের হ্যান্ড ওভার করো, ওই তার লোক যেগুলি ছিল এর সাথে ওরা দিয়ে ওখানে মেরে ফেললো। তার বউ বাচ্চাদেরই বলছে যে আমি থানাকে আমাকে হ্যান্ড ওভার করো, আমি থানায় বলবো কি, হে জানে যে থানায় যদি যায় তাহলে তার স্টেটমেন্ট দিব, প্রমাণাদি তদন্ত হবে, তদন্ত হলে তার তো সেই দোষী না, দোষী হলো এরশাদ এগুলি করাইছে, তখন তাকে রাস্তায় মেরে ফেলা হয়েছে। এগুলো আপনার কাছ থেকে শুনলাম, কিন্তু প্রত্যক্ষদর্শী বা ওই সময়ের কারো কাছ থেকে শুনলে হয়তো আমরা, আপনি তো, আমি নাম মেনশন করে বলছি তো, অনেকটা প্রত্যক্ষদর্শীর চেয়ে বেটার, মানে বেশি এটা, আমি তো নাম মেনশন করে কিভাবে কি হয়েছে বলতে। আমরা জাতীয় পার্টি নিয়ে কথা বলতে গিয়ে এর সাথে চলে গেছি। এখানে আরেকটা না হলে অসম্পূর্ণ থাকবে, তাহলে ওই কেসটা দিয়ে তারে হাসিনা ব্ল্যাকমেল করা শুরু করলো, এই যে ইলেকশনে যাবে না, আত্মহত্যা করব, এইসব নানান কাহিনী করলো না। তারপরে আবার রসুন সার টাকা নিল 200 কোটি টাকা ওই ইলেকশনে যাওয়ার জন্য। কত নাটক এদের, ভাই বাইশটা বউ, কত নাটক দিল, কত যাত্রা পার্টিতে দেখলাম আমরা, ইলেকশন করবো না, আমি আত্মহত্যা করবো। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আরেকবার আসবো। ববি হাজ্জাজ, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন, আপনি যতবারই বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও স্বাভাবিক অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের জন্য, দেশের মানুষের জন্য, অর্থনীতির জন্য জরুরি। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে একটি খানকা, রাজবাড়িতে একটি খানকা, বা একজন পাগলা নামে পরিচিত যিনি নুরাল, তার মৃতদেহ তুলে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো মেসেজ না, বহির্বিশ্বে যায় না। তো আইন শৃঙ্খলা বাহিনী যা আছে, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই আমাদেরকে চলতে হবে। নুরুল হক নূরের উপরে আক্রমণ, সেটিও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য থেকে হয়েছে, আবার তদন্ত কমিশনও সরকারের পক্ষ থেকে করা হয়েছে। সার্বিক বিবেচনায় সিদ্ধান্তহীনতায় কি কোথাও আছে যে আমরা কখন কোথায় কি করব বা কি করব না? জি, এখানে আমি এটা নিয়ে বলার আগে ছোট্ট একটু বীর মুক্তিযোদ্ধা পাটওয়ারি ভাই বেশ কিছু কথা বললেন, ওটা রিলেটেড একটু বলবো যে এগেন উনি অনেক কিছু বলেছেন, সেটার ঐতিহাসিকভাবে কোন জিনিসগুলো সত্য, কোন জিনিসগুলোর মধ্যে যেহেতু আমি জানি না, সেহেতু আমি সেখানে কমেন্ট করতে পারছি না। তবে আমাদের রচিত বা লিখিত ইতিহাসে উনি যে কথাগুলো বলেছেন সেগুলো যেহেতু নেই, সো হয়তো একটা প্রচেষ্টা থাকা উচিত যে এর ভেতরে কোন জিনিসগুলো সত্য সেগুলো লিখিত ইতিহাসে সুন্দরভাবে সামনে আনতে চেষ্টা করা, যদি সেগুলো সত্যি হয়ে থাকেন। অনেক সময় হয় আমরা একটা প্রেক্ষাপট থেকে জিনিসটা একভাবে দেখি, অনেক ভুল ত্রুটি, আমরা মানুষ ভুল ত্রুটি। সেটা হলো, এর প্রমাণ হলো যে জিয়া মঞ্জুর হত্যার বিচারটা হয় না, যখনই ইলেকশনে আসে তখন এটা ফ্রন্ট লাইনে চলে ডেট পড়ে। এখন তো এটা তো রেকর্ডেড তো আছে, কেন মঞ্জুর হত্যাটা বিচারটা হলো না? কেন মঞ্জুর হত্যা যখন হবে তখন ইলেকশনের সাথে নেওয়ার জন্য ওই কেসটা ফ্রন্ট লাইনে চলে আসতেছে, এখনও মঞ্জুর হত্যার বিচার হয় না। কিন্তু ফাইনাল রায় দিবে যখন ইলেকশন আসে তখন এটা উঠে আসে,
এটা তো কোর্টের রেকর্ড জি আছে। আসবো আপনার কাছে। এগেন মানে ইতিহাসের রচনা এত মানে আরো মুশকিল, দ্য কোয়ালিটি অফ এভিডেন্স যেটা হিস্ট্রি ডিম্যান্ডস, একাডেমিক হিস্ট্রি ডিম্যান্ডস আরো শক্ত। যাই হোক, এগেন আমি জাতীয় পার্টি বা কাউকে ডিফেন্ড করতে চাই, আমি জাস্ট ওই জিনিসটা বললাম যে আমরা লিখিত ইতিহাসে আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা পাটওয়ারি ভাই যে কথাগুলো বললেন, লিখিত ইতিহাসে আমরা এগুলো কিছু পাইনি। সো এগুলো রিসার্চ করতে মানে পারে, দেখতে পারে। পাটওয়ারি ভাইকেও আমি আহ্বান জানাবো যে ইতিহাসবিদদের কাছে এই তথ্যগুলো আরো শক্তভাবে পৌঁছে দেয়া, যেন এই যে আজকে তো তার পৌঁছালাম, মধ্যে আজকে পৌঁছে দিলাম তো। উঠে আসে। আজকে না, পৌঁছে মানে দিলাম। ইতিহাসবিদদের কাছে পৌঁছে দেয়া। দ্বিতীয়, এখন আপনি আইন শৃঙ্খলার কথা বলেন, আসলে অত্যন্ত ভয়ানক একটা অবস্থায় আমরা আছি যেখানে এই মব কালচারটাকে এতটাই উস্কে দেওয়া হয়েছে, স্পেশালি রাজবাড়ির ঘটনাটা। মানে মনে করেন চট্টগ্রামের ঘটনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা, বা ময়মনসিংহের বিশ্ববিদ্যালয়ের ঘটনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে সবচেয়ে আপনার শক্তভাবে ঘটেছে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা। এই ঘটনাগুলো নতুন না, জাস্ট এইবার আরো বেশি আপনার শক্তভাবে উঠে এসেছে। সো ঘটনাগুলো আরো খারাপভাবে ঘটেছে, কিন্তু একেবারে নতুন না। মানে গ্রামবাসী বা এলাকাবাসীর সাথে ছাত্রছাত্রীদের একটু সংঘর্ষ, এটা নতুন না। সো এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত, যদিও এটা এতটা হতে দেওয়া উচিত ছিল না। এবং আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস থেকেও শুনেছি যে আইন শৃঙ্খলা বাহিনীদের প্রথমে তারা যখন ডেকেছেন বা তারা সাড়া দেননি, এই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের বিচক্ষণতা আরও দেখাতে হবে। তবে রাজবাড়ির ঘটনাটা অত্যন্ত আরো বেশি গভীরভাবে দুঃখজনক এবং শঙ্কাজনক, বিকজ রাজবাড়ির ঘটনাটা বারবার করে গত 12 মাসে আমরা অনেকবার দেখেছি যে তৌহিদি জনতার নামে গণতান্ত্রিক অধিকার খর্ব করা, বাক স্বাধীনতা খর্ব করা এবং এক ধরনের মানে আমি বলবো হার্ড লাইন, হয়তো এক্সট্রিমিস্ট রিলিজিয়াস কনজারভেটিজম প্রকাশ করার একটা প্রচেষ্টা। মানে একটা লোক, তাকে কবর দেয়া হয়েছে, কবর খুঁড়ে তুলে তার শরীরে আগুন দেয়া, মানে তার মরদেহতে আগুন দেয়া, মহিলাদের খেলাধুলা সব জায়গায় বন্ধ করে দেয়া, ইভেন কি ওই যে ইনফ্লুয়েন্সারদের দোকান উদ্বোধন করতে যাওয়া বন্ধ করে দেয়া, গানের ভিডিও এই ভিডিও বন্ধ করে দেয়া, এগুলো অনেক কিছু আমরা দেখছি গত 12 মাসে হচ্ছে। এবং এটা হচ্ছে তৌহিদি জনতার নামে। এই ধরনের তৌহিদি জনতা বলতে কোনো জনতা বাংলাদেশে নাই, এটা স্পেসিফিক ফোর্সেস করছে, এবং এই স্পেসিফিক ফোর্সেসদেরকে শক্তভাবে দমন করাটা গুরুত্বপূর্ণ। আমরা ধর্মবান্ধব একটা দেশ, আমাদের দেশের জনগণ ধর্মবান্ধব দেশের জনগণ। এটা 100 বছর আগেও ছিল, আজকেও আছে। তাহলে 100 বছর আগে যখন আমাদের দেশের জনগণ ধর্মবান্ধব ছিল, তখন যে জিনিসগুলো হয়নি, তখন যে বাক স্বাধীনতাগুলো আমরা পরিষ্কারভাবে প্র্যাকটিস করতে পেরেছি, আজকে হঠাৎ করে কোথা থেকে এই তৌহিদি জনতার উদয় হলো যে এই বাক স্বাধীনতা আমরা প্র্যাকটিস করতে পারবো না। সো এইটা এগেন গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত, আমাদের দেশের ভবিষ্যৎ যাত্রার জন্য অশনি সংকেত। এই জায়গাগুলোতে আসলেই কিন্তু এগেন আইন শৃঙ্খলা বাহিনীকে খুব শক্ত হতে হবে। একই সাথে জনগণের ভিতরেও কিন্তু মানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণের বাইরে যেয়ে জনগণের উপরে আপনার শাসন করে না, জনগণের ভেতর থেকে কিন্তু সরকারও জনগণের একটা অংশ। সো জনগণের ভেতরেও যেই প্রেশার গ্রুপসগুলো আছে, যেই আপনার ইন্টারেস্ট গ্রুপগুলো আছে, যারা বাক স্বাধীনতা বা সবকিছু নিয়ে কাজ করে, তাদেরকে আরো এম্পাওয়ার করা। হঠাৎ করে কোনো একটা জায়গায় কিছু একটা হলো, একটা তৌহিদি জনতার নামে এটাকে ক্ষমা প্রাপ্তি দেয়া। কারণ এখানেও মনে করেন মানে মহিলাদের ফুটবল খেলা যখন থামাতে গেছে, তখনও কিন্তু পরিষ্কার ভিডিও এভিডেন্স আছে কারা থামাতে গেছে, তাদের বিরুদ্ধে কি আইনি প্রক্রিয়া চালু হয়েছে। আপনি প্রথমবার শক্ত মেসেজ দিবেন না, দ্বিতীয়বার কি তাদের কাছে কম্প্রোমাইজ করছে? হয়তো করছে, তো সরকারের এই জায়গাগুলোতে শক্ত হতে হবে। কারণ দেখেন এগেন, আপনি প্রথমবার যখন কম্প্রোমাইজ করবেন, কিছু করবেন না, দ্বিতীয়বার আরো শক্তিশালীভাবে তারা নামবে। দ্বিতীয়বার আপনি কম্প্রোমাইজ করবেন, তৃতীয়বার আরো শক্তিশালীভাবে তারা নামবে। চতুর্থবার বিশাল কিছু একটা ঘটনা ছাড়া আপনি তাদেরকে থামাতে পারবেন না। সো এই জায়গাগুলোতে এগেন আমি আবার বলছি, সরকারের বিচক্ষণ হওয়া দরকার। লোকাল সিটিজেন্স গ্রুপস, প্রেশার গ্রুপস, তাদেরকে সরকারের একসাথে নেওয়া দরকার, এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা দরকার। এই সবগুলো সরকার করতে পারে, সহজেই করতে পারে, মানে 2-3 মাসের ভিতরে করতে পারে। এই প্রচেষ্টাগুলো আমরা দেখতে চাই সরকার শুরু করছে। ধন্যবাদ আপনাকে। একেএম পাটোয়ারি, আমরা শেষ করব আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে। দেখুন, এই কাপড়ের কাপড় যে ব্যবসা করে, সে কিন্তু মূল লোক না মারা গেলে কিন্তু তার মন খারাপ হয়। আবার যারা ভালো লোক, যারা ওই ব্যবসার সাথে জড়িত না, তারা কিন্তু লোক মরলে মন খারাপ হয়। আর ওদের লাশ না দেখলে তার মন খারাপ হয়, কারণ সে তো আগরবাতি কাফনের কাপড় বিক্রি করে, তার কিন্তু লাশের কথা শুনলে তার খুশি হয়, তার ব্যবসা এখানে। এখন যারা এগুলি করতেছে, তারা করতে চাচ্ছে কিনা, কারণ পিনাকালি বাহানা চাইয়ে দেখুন যে মদ খায়, সে বলবো যে আমার এটা না খেলে শরীর খারাপ, তার একটা যুক্তি দাঁড় করায়, একটা বাহানা তৈরি করা হয়।
তো এখন এই যে বাহানা তৈরি করছে, আমি এই ঘটনা ঘটার আগে আমি কিন্তু মিডিয়াতে বলছি, আর অন্য মিডিয়াতে বলছি যে আপনার ইলেকশনের আগে দেখবেন অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটবেন। এই ঘটনার পিছনের আর ঘটনা আছে, যে এই ঘটনা বিনা এ কারণে হচ্ছে না। এখন আমি যাদের উপরে ভরসা করছি সে এটা করার জন্য সিনসিয়ার কিনা, আমাকে আগে সেই জায়গায় দিতে হবে। তাহলে অসম্ভব বলে কোনো কথা আছে? এটা ডেভিলের ডিকশনারির মধ্যে অসম্ভব বলে কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই। সব সম্ভব যদি আপনি করতে চান। আমরা সিনসিয়ারিটি, আমরা ইচ্ছা, ডিটারেন্ট আছে কিনা সেটা হলো মেন। তো এখন যারা করতেছে তাদের যদি মনের মধ্যে অভিপ্রায় অন্য কিছু থাকে, তাহলে তো সেখানে এগুলি কোনোদিনই শেষ হবে না। এইখানে যে জটিলতা যেগুলি আছে, সব প্রথমত জটিলতা ছিল হাসিনাকে বিদায় করা, ওই সরকারকে, এই যে প্রেসিডেন্ট সরকারকে, সেটা ইজি হয়ে গেল। তাহলে আর এই সামান্য এই যেগুলি কেন হচ্ছে না? কারণ এখানে না হওয়ার পিছনে মূল কারণ হলো ডিউ টাইম ইলেকশন হবে না। এটা আমি একাধিকবার ওনারা আসার আগেও বলছি, আমি এটা আমি মিডিয়াতে অনেকের দায়িত্ব, সরকারের পক্ষ থেকে স্ট্রংলি বলা হচ্ছে যে ডিউ টাইম ইলেকশন। এটা তো বলবে পুলিশ কি বলে, পুলিশের পদ্ধতি কি বলে, আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে আছে, তার মানে হলো সামথিং রং। যখন নিয়ন্ত্রণে বলে এই কথা বলবে কেন, নিয়ন্ত্রণ থাকবে, এটা স্বাভাবিক। তাদের নিয়ন্ত্রণ বলা মানে হলো এটা স্বাভাবিক। এইখানে কেড়ে আমি তো কলা খাই না, তো এটা তোমাদের সব ঠিক হবে এটা তো বলার দরকার নাই, আমরা তো দেখতে চাই। তো দেখতে চাইলে গেলে আপনি কতগুলো উপাদান লাগে, ইলেকশন করতে গেলে কতগুলো উপাদান থাকবে, কীভাবে ঠিক হবে? ঠিক হবে কি আপনি ক্রেডিবল ইলেকশন যদি না করতে পারেন, পার্টিসিপেটরি ইলেকশন যদি না করতে পারেন, কারণ তাহলে বিদেশের কাছে আপনি সমর্থন পাবেন না। তো পার্টিসিপেটরি ইলেকশন না হলে জাতীয় পার্টি কি যদি ইয়ে করে, জাতীয় পার্টিকে নিলে এখন জাতীয় পার্টি এতদিন আওয়ামী লীগকে সাহায্য করছে, এখন জাতীয় পার্টির নাগল মার্কা নিয়ে আওয়ামী লীগ দাঁড়ালে তো এত সংখ্যা বেশি হয়ে যাচ্ছে না? সেখানে আর একটা খেলে একটা অপশান থাকে মানুষের, যখন তারা প্রতিটি সরকারের একাধিক অপশান থাকবে, ওরা তো অত কাঁচা লোক না। আমি আশ্চর্য হয়েছে আমাদের রাজনীতিবিদের এত জানো রাজনীতি এই দূরদর্শিতা নাই কেন? আমি কিন্তু এইখানে মিডিয়াতে একাধিক অন্য মিডিয়াতে বলছি, এই গভর্নমেন্ট আসার আগে ইম্পর্টেন্ট লোকজনকে আমি সাক্ষী রেখে বলছি যে এই হাসিনা থাকতে পারবে না, তারপরে হাসিনার পরে যে গভর্নমেন্ট ফেল করবে। এখন আমার অনেকে যারা ওরকম ইম্পর্টেন্ট পদে যারা এখনও সরকার অনেক পদে আছে, আমি নামটা ইচ্ছা করলে নাম বলে দিতে পারি। হ্যাঁ, আমরা শেষ করব। তো সেখানে কেন হচ্ছে, তাহলে আমার একটা ইন্টারেশন থেকে মনে হচ্ছে যে এদের কার্যকলাপে একটা নর্তকী যদি হাঁটে থাকে না, হাঁটার স্টাইল থেকে বুঝবে কিরকম নর্তকী হবে। সে নাচ নিলে হাঁটার সময় বোঝা যাবে সে কিরকম নর্তকী। নাচ সম্বন্ধে যার ধারণা নাই, ধারণা না থাকে সে তো বুঝবে না, সে তো আলোচনার মধ্যে বিষয় হবে না। যে বুঝবে নর্তকীর হাঁটা দেখে বোঝা যাবে কিরকম নর্তকী হবে। তো এই ইলেকশন এটা যে করবে গভর্নমেন্ট, ওদের এই যে নাচন হাঁটন দেখেই আমরা বুঝতেছি এটা করবে না। আমরা শেষ করবো। আমরা একটা ভালো নির্বাচন চাই। এ কে এম পাটোয়ারি আপনাকে ধন্যবাদ, ববি হাজ্জাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।